গল্পের শুরু হয় গভীর জঙ্গলের মাঝখানে প্রবাহিত একটি বিশাল নদী থেকে। সেই নদীপথে জেফ নামের এক ব্যক্তি তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এরা পেশায় সাপ শিকারী। বন থেকে বিষধর সাপ ধরে শহরে বিক্রি করাই ছিল তাদের কাজ। তবে আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছিল সেটি ছিল ভীষণ বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেন জেফকে সতর্ক করে বলে যে তারা যে জায়গায় যাচ্ছে সেটি অভিশপ্ত বলে পরিচিত এবং সেখানে অজস্র বিষধর সাপ রয়েছে। শুধু তাই নয়, সে আরও জানায় যে সেখানে ক্রিসন নামের এক বিশাল অ্যানাকন্ডা থাকে, যে নাকি ওই এলাকায় প্রবেশ করা প্রত্যেক মানুষকে হত্যা করে। কিন্তু জেফ এই কথাগুলো হেসে উড়িয়ে দেয় এবং ক্যাপ্টেনকে বলে যে শুধু তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলেই চলবে। সেখানে পৌঁছানোর পর ক্যাপ্টেন যেন তার টাকা নিয়ে নৌকা ঘুরিয়ে ফিরে যায়। জেফ ছিল একজন অভিজ্ঞ সাপ শিকারী, আর আজ সে বিশেষভাবে সেই ক্রিসন অ্যানাকন্ডাকেই ধরার উদ্দেশ্যে জঙ্গলে এসেছে। কিছুক্ষণ পর তারা সেই ভয়ঙ্কর এলাকায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর নৌকার ক্যাপ্টেন হঠাৎ করে আরও বেশি টাকা দাবি করে, কারণ এই জায়গায় কাউকে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেফ কোনো আপত্তি না করে পকেট থেকে টাকা বের করে দেয়, কিন্তু যখন ক্যাপ্টেন 2 হাত বাড়িয়ে টাকা নিতে আসে তখন জেফ ইচ্ছা করেই টাকা মাটিতে ফেলে দেয়। ক্যাপ্টেন আনন্দের সাথে টাকা কুড়াতে শুরু করে। টাকা কুড়িয়ে যখন সে হাসি মুখে জেফের দিকে তাকায়, ঠিক তখনই জেফ তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং নির্মমভাবে তার গলা কেটে ফেলে। এরপর সে ক্যাপ্টেনের কাটা মাথা নদীর পানিতে ছুড়ে দেয়। নদীর ধারে দাঁড়িয়ে থাকা জেফের 2 সঙ্গী সবকিছু নিজের চোখে দেখে ফেলে এবং ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। জেফ তাদের কাছে এসে স্পষ্ট ভাষায় হুমকি দেয় যে তারা যদি কখনো তাকে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তবে তাদের পরিণতিও একই হবে। এরপর তারা 3 জন জঙ্গলের ভেতরে আরও এগিয়ে যায় এবং একটি জায়গায় পৌঁছে বিশাল সাপের একটি মূর্তি দেখতে পায়। সেটি দেখে জেফ বলে ওঠে যে তাহলে ক্রিসন অ্যানাকন্ডার গল্প সত্যি সত্যি। এদিকে জেফের 2 সঙ্গী সেখানে অসংখ্য সাপ দেখতে পায় এবং সেগুলো দেখে তারা খুব খুশি হয়ে যায়। তারা দ্রুত সাপগুলো ধরে ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু জেফ এই ছোট সাপগুলোর প্রতি কোনো আগ্রহ দেখায় না। সে ব্যস্ত থাকে জঙ্গলের সবচেয়ে বড় সাপ ক্রিস অ্যানাকন্ডাকে খুঁজতে। এদিকে 2 সঙ্গী সাপ ভর্তি ব্যাগ নিয়ে একা নৌকার দিকে রওনা হয়। নদীর কাছে পৌঁছে এসে দেখে জেফ যাকে হত্যা করেছিল সেই ক্যাপ্টেনের কাটা মাথাহীন লাশ কিছু দূরে পানির মধ্যে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। হঠাৎ করেই সেই লাশ পানিতে ডুবে যায় এবং পানির ভেতর থেকে বিশাল কোনো কিছু ভয়ঙ্কর গতিতে তার দিকে এগিয়ে আসে। ভয়ে সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু মুহূর্তের মধ্যেই এক বিশাল অ্যানাকন্ডা তাকে জড়িয়ে ধরে। সাপটি তার শরীর পেঁচিয়ে হাড় ভেঙে দেয় এবং বিশাল মুখ খুলে তাকে গিলে ফেলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি দ্বিতীয় সঙ্গীটি সাপ ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের গভীরে হাঁটছে। হঠাৎ সে থেমে যায়, কারণ সে ভয়াবহ একটি দৃশ্য দেখে ফেলে। সে দেখে সেই বিশাল অ্যানাকন্ডার শরীর গাছ বেয়ে উঠছে আর তার পেট ফুলে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যায় সে সদ্য কোনো মানুষকে জীবন্ত গিলে ফেলেছে। সে পালানোর আগেই অ্যানাকন্ডা তার সঙ্গীর লাশ উগড়ে দেয় এবং এরপর তাকেও ধরে ফেলে। সাপটি তাকে শক্ত করে পেঁচিয়ে গাছের সাথে চেপে ধরে ধীরে ধীরে গিলে ফেলে। দূর থেকে জেফ এই সব কিছু দেখছিল, কিন্তু সঙ্গীকে বাঁচানোর বদলে সে খুশি হচ্ছিল, কারণ জেফ চাইছিল কেউ আগে সেই সাপের শিকার হোক, যাতে শিকারে ব্যস্ত থাকার সময় সে সাপটিকে অজ্ঞান করে মারতে পারে। সে বন্দুক তুলতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ জঙ্গলের সব পশু আর পাখি একসাথে চিৎকার শুরু করে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে অ্যানাকন্ডা তার শিকার ফেলে রেখে সেখান থেকে সরে যায়। বোঝা যায় জঙ্গলে এমন কিছু ছিল যা সবাইকে আতঙ্কিত করে তুলেছিল। এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় একটি সার্কাস। এই সার্কাসটি প্রায় বন্ধ হওয়ার পথে ছিল এবং কেউ আর এটি দেখতে আগ্রহী ছিল না। এমন সময় বিলি ইয়াং নামের এক যুবক সার্কাসের মালিকের কাছে আসে এবং টাকা ভর্তি একটি সুটকেস দিয়ে সার্কাসের সব কর্মীকে কিনে নেয়। তার পরিকল্পনা ছিল থাইল্যান্ডে একটি নতুন সার্কাস খোলা। সার্কাসের লোকজন অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও বিলি ইয়াং ছিল ভীষণ গরিব এবং তাদের সাথেই কাজ করত। কিন্তু হঠাৎ করে সে কিভাবে এত ধনী হয়ে উঠল তা কেউই জানত না। পরদিন সকালে বিলি ইয়াং নৌকা করে সবাইকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। যেহেতু সবাই এখন তার অধীনে, তাই বাধ্য হয়েই তারা নৌকায় ওঠে। পথে বিলি ইয়াং বাথরুমে গিয়ে গোপনে কারো সাথে ফোনে কথা বলে এবং জানায় যে ডেলিভারি প্রস্তুত এবং খুব শিগগিরই সে লোকগুলো নিয়ে পৌঁছাবে। এতে বোঝা যায় সে নৌকায় থাকা লোকদের নিয়ে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে নদীপথ বন্ধ, সামনে কাঠ ও কন্টেইনার ফেলে রাস্তা আটকে রাখা হয়েছে। ক্যাপ্টেন বিকল্প পথে যাওয়ার কথা বললেও তাতে অনেক সময় লাগবে বলে বিলি ইয়াং রাজি হয় না। শেষমেশ ক্যাপ্টেন প্রস্তাব দেয় বোমা দিয়ে বাধা উড়িয়ে দেওয়ার। বিলি ইয়াং এতে সম্মতি জানায়, না জেনেই যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। বোমা বিস্ফোরণের পর রাস্তা পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিস্ফোরণের ফলে কন্টেইনারের ভেতরে থাকা অসংখ্য সাপ নৌকার উপর পড়ে। পুরো নৌকা সাপে ভরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপগুলো মানুষকে কামড়াতে শুরু করে। এই সময় লেনি নামের মেয়ে বুদ্ধি খাটিয়ে পানির পাইপ খুলে দেয় এবং পানির চাপে আশেপাশের সাপগুলো নৌকা থেকে
নদীতে ফেলে দেয়। বিলি ইয়াং ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও ছাদ ভেঙে তার ওপর সাপ পড়ে। প্রাণ বাঁচাতে সে নদীতে ঝাঁপ দেয় এবং কোনো মতে তীরে পৌঁছায়। ঠিক তখনই তার সামনে হাজির হয় একটি কিং কোবরা। সাপটি কামড় দেওয়ার আগেই হঠাৎ এক ব্যক্তি এসে সাপটিকে পায়ের নিচে পিষে ফেলে এবং বিলি ইয়াংয়ের প্রাণ বাঁচিয়ে দেয়। এই মানুষটি আর কেউ নয়, সে ছিল জেফ নিজেই। জেফ যেহেতু বিলি ইয়াংয়ের প্রাণ বাঁচিয়েছিল, তাই বিলি তাকে নিজের নৌকায় তুলে নেয়। নৌকায় ওঠার পর জেফ সবার কাছে মিথ্যে পরিচয় দেয় এবং বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার, আর একটি দুর্ঘটনার কারণে সে জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল। এমন সময় সার্কাসের একজন লোক, যার নাম জিয়াও, হঠাৎ করে তীব্র কানের ব্যথায় কাতরাতে শুরু করে। ব্যথা এতটাই বেশি ছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে। জেফ মনোযোগ দিয়ে তার কানের ভেতর তাকিয়ে বুঝতে পারে সমস্যার আসল কারণ কি। এরপর জেফ নিজের আঙুলে হালকা একটি কেটে রক্ত বের করে সেটি জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায়। সঙ্গে সঙ্গেই জিয়াওয়ের কান থেকে একটি চিকন বিষধর সাপ বেরিয়ে এসে জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সাপ কামড়ালেও জেফের কিছুই হয় না। সে শান্তভাবে সাপটিকে ধরে পানিতে ছুঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে লেনি ভীষণ অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, সাপের কামড়ের পরেও জেফের শরীরে বিষের কোনো প্রভাব কেন পড়ল না। লেনি সাপ সম্পর্কে ভালো জ্ঞান রাখত। সে জানত একজন মানুষকে যদি সাপের বিষের বিরুদ্ধে ইমিউন হতে হয়, তাহলে তাকে দীর্ঘ সময় ধরে নিজের শরীরে অল্প অল্প করে অনেক সাপের বিষ নিতে হয়, তবেই বিষ তার শরীরে কাজ করে না। লেনি এই সব কথা বিলি ইয়াংকে জানিয়ে বলে যে তার কাছে জেফকে ঠিক মানুষ বলে মনে হচ্ছে না। সে নিজেই দেখেছে সাপ জেফের আঙুলে কামড় দিয়েছে, অথচ তার কিছুই হয়নি। কিন্তু বিলি ইয়াং লেনির কথা গুরুত্ব দেয় না। সে বলে, জেফ আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছে, তাই আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা। এদিকে জেফ নৌকার ক্যাপ্টেনের সঙ্গে আলাদা করে দেখা করে। সে ক্যাপ্টেনকে প্রচুর টাকা দেখিয়ে একটি মানচিত্র বের করে এবং বলে যদি তাকে মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাহলে সেখানে পৌঁছানোর পর সে আরও অনেক টাকা দেবে। কিন্তু সেই জায়গার নাম শুনতেই ক্যাপ্টেন রেগে গিয়ে বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে হুমকি দিয়ে বলে যদি আবার কখনো ওই জায়গায় যাওয়ার কথা মুখে আনে, তাহলে সে গুলি করে মেরে ফেলবে। কারণ ক্যাপ্টেনও জানত ওই এলাকায় ক্রিস নামের এক ভয়ঙ্কর অ্যানাকন্ডা থাকে। এই কথা শুনে জেফ সেখান থেকে সরে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু হঠাৎ দেখা যায় সে যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল, সেটিকে নিচের দিক থেকে কেউ ভীষণ জোরে টান দেয়। এর ফলে রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে পানিতে পড়ে যায়। রডটি তুলতে ক্যাপ্টেন নিচু হতেই হঠাৎ করে কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে টেনে নিয়েছিল জেফ নিজেই। ক্যাপ্টেনকে হত্যা করার পর জেফ তার লাশকে জঙ্গলের অ্যানাকন্ডাকে টেনে আনার জন্য টোপ হিসেবে ব্যবহার করে। কিছু সময় পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু নৌকার ক্যাপ্টেনকে কোথাও পাওয়া যায় না। তখন লেনির মনে জেফের প্রতি সন্দেহ আরও গভীর হয়। সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ ঠান্ডা মাথায় বলে যে সে কিছুই জানে না। সে আরও বলে এই জঙ্গলে মানুষের হঠাৎ উধাও হয়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। ঠিক তখনই পুরো জঙ্গলে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পশু আর পাখি আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে পালাতে শুরু করে। এর মধ্যেই পানির ভেতর থেকে ভয়ঙ্কর এক ধরনের নড়াচড়ার শব্দ শোনা যায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করতে থাকে এই শব্দ কিসের। তখন জেফ খুশি হয়ে বলে ওঠে বড় কিছু আসতে চলেছে। তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল এই ভয়ঙ্কর মুহূর্তের জন্য সে অনেক আগেই অপেক্ষা করছিল। এরপর দেখা যায় নদীর গভীর থেকে এক বিশাল অ্যানাকন্ডা ধীরে ধীরে জেফের পাতানো জালের দিকে এগিয়ে আসছে। জালের সঙ্গে বাঁধা ফিশিং রডটি প্রচণ্ড জোরে নিচের দিকে টানতে থাকে। জেফ অ্যানাকন্ডাকে ধরার চেষ্টা করে, কিন্তু এত সহজে কি এমন দানব ধরা পড়বে? মুহূর্তের মধ্যেই অ্যানাকন্ডা তাদের সামনে ভেসে ওঠে। বিশাল আকার আর ভয়ঙ্কর চেহারা দেখে সবার নিঃশ্বাস আটকে যায়। অ্যানাকন্ডা হঠাৎ করে রশিটি জোরে টান দেয়, ফলে জেফ পানিতে পড়ে যায়। সাপটি তাকে পানির মধ্যে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে, কিন্তু জেফ হাল ছাড়ে না। সে সাঁতরে নদীর মধ্যে থাকা একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং অ্যানাকন্ডা ধরার জালের রশিটি সেই নৌকার সঙ্গে বেঁধে দেয়। এরপর জেফ একটি ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার উপর আঘাত করে, কিন্তু তাতে তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো অ্যানাকন্ডা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জেফকে ধরে নৌকা সহ পানির নিচে ডুবিয়ে দেয়। দূর থেকে সবাই মনে করে জেফ মারা গেছে, কিন্তু হঠাৎ করেই জেফ পেছন দিক থেকে সাঁতরে আবার নৌকায় উঠে আসে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়।
জেফ আবার পানিতে নেমে অ্যানাকন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু সে জানত না যে অ্যানাকন্ডা এখন আর পানিতে নয়, বরং নৌকার ছাদের উপরেই লুকিয়ে আছে। সবার সামনে অ্যানাকন্ডা তার মুখ থেকে ক্যাপ্টেনের মৃতদেহ উগড়ে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নৌকার সবাই আতঙ্কে ছুটোছুটি শুরু করে। অ্যানাকন্ডা ঘরের ভেতর আটকে থাকা সার্কাসের 2 সদস্যকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে জেফ হাতে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে অ্যানাকন্ডা আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং এবার সে সরাসরি জেফের পেছনে ধাওয়া করে। জেফ নিজেকে বাঁচাতে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যানাকন্ডা তাকে খুঁজতে খুঁজতে নৌকার ভেতরে ঢুকে পড়ে, যেখানে সার্কাসের বাকি লোকজনও লুকিয়েছিল। ভাগ্যক্রমে অ্যানাকন্ডা বিলি আর ডায়ানাকে দেখতে পায় না। সে তাদের ওপর দিয়েই হামাগুড়ি দিয়ে জানলা দিয়ে নৌকা থেকে বেরিয়ে যায়। সবাই তখন নৌকার এক এক কোণে লুকিয়েছিল। অ্যানাকন্ডা বাথরুমের দিকে গেলে সেখানে একটি বাচ্চা আর জিয়াওকে দেখে এবং সঙ্গে সঙ্গে আক্রমণ করে, তবে তারা দুজনেই কোনো মতে পালিয়ে আসে। তখন সেখানে লেনিও পৌঁছে যায়। অ্যানাকন্ডা যখন লেনির ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, তখন জিয়াও বুদ্ধি করে সাপের মাথার সামনে একটি মাটির হাঁড়ি ধরিয়ে দেয়। অ্যানাকন্ডার মাথা সেই হাঁড়ির ভেতর আটকে যায়। মাথা বের করার জন্য সাপটি ছটফাট করতে থাকে এবং এই সময় একটি কেরোসিন তেলের গ্যালন পড়ে যায়। মাটির হাঁড়ি ভাঙতে অ্যানাকন্ডা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এদিক ওদিক নিজেকে আছড়াতে থাকে এবং শেষ পর্যন্ত নৌকার গায়ে মাথা ঠুকে হাঁড়িটি ভেঙে ফেলে। মাথা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে জেফ অ্যানাকন্ডার গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেয়। ঠিক তখনই নিচে পড়ে থাকা কেরোসিনের তেলের কারণে নৌকায় আগুন ধরে যায়। আগুন ধীরে ধীরে নৌকায় রাখা বোমার কাছে পৌঁছায় এবং একের পর এক বিস্ফোরণ শুরু হয়। হঠাৎ করে একটি বিশাল বিস্ফোরণে পুরো নৌকা কেঁপে ওঠে। নৌকায় থাকা সবাই প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু অ্যানাকন্ডার গলায় দড়ি বাঁধা থাকায় সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। সবাই কোনো মতে সাঁতরে নদীর পাড়ে উঠে আসে। জ্বলতে থাকা নৌকাটি দেখে বিলি ইয়াং কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদছিল এই কারণে যে তারা এখন আর সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। সার্কাসের লোকজন ভয়ে কাঁপছিল, কারণ তারা গভীর জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল এবং ফেরার মতো নৌকাও আর ছিল না। লেনি তখন পুরোপুরি বুঝে যায় যে এই সব কিছুর পেছনে জেফই দায়ী। সে বুঝতে পারে জেফ ইচ্ছা করেই তাদের নৌকাকে একটি ফাঁদে হিসেবে ব্যবহার করেছিল। লেনি রেগে গিয়ে জেফকে বলে যদি সে এমনটা না করত তাহলে তারা এত বড় বিপদের মুখে পড়ত না। জবাবে জেফ বলে তারা কি জানে এই একটি অ্যানাকন্ডার দাম কত? সে বলে সবাই যদি তার সঙ্গে মিলে কাজ করত তাহলে আজ তারা সবাই কোটিপতি হয়ে যেত। পায়সার কথা শুনে বিলি ইয়াংয়ের চোখ জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং দৌড়ে গিয়ে জেফের কাছে বলে যে সে জেফের সঙ্গেই আছে। সে জানতে চায় এই অ্যানাকন্ডাকে ধরার জন্য তাদের কি করতে হবে এবং কিভাবে পয়সা পাওয়া যাবে। তখন জেফ একটি মানচিত্র বের করে দেখায় এবং বলে সবাই যদি তাকে সাহায্য করে তাহলে এই মানচিত্রের সাহায্যে সে 1-2 দিনের মধ্যেই তাদের থাইল্যান্ড পৌঁছে দিতে পারবে। বিলি ইয়াং আর তার দলের বাকি সদস্যরা শেষ পর্যন্ত জেফের নৌকার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লেনির জেফের উপর একদমই ভরসা ছিল না, তাই সে যেতে রাজি হয় না। ঠিক তখনই সার্কাস দলের এক মেয়ের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। বিলি ইয়াং তার কাঁধে তাকিয়ে দেখে তাকে একটি অত্যন্ত বিষধর মাকড়সা কামড়েছে, যার বিষে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অবস্থা দেখে জেফ সবার উদ্দেশ্যে বলে তার কাছে এমন একটি ওষুধ আছে যা দিয়ে ওই মেয়েটিকে বাঁচানো সম্ভব, কিন্তু সেই ওষুধটি রাখা আছে তার নিজের নৌকায়। সে স্পষ্টভাবে বলে যদি তারা মেয়েটির চিকিৎসা করতে চায় তাহলে তাদের সবাইকে তাকে তার নৌকা পর্যন্ত নিয়ে যেতে হবে। চাইতেও না চাইতেও শেষ পর্যন্ত লেনি জেফের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। অনেক ঘন্টা ধরে চলার পর দলের একজন যখন নদীর পানি পান করতে যায় তখনই জেফ তাকে থামিয়ে দেয়। জেফ সবাইকে সতর্ক করে বলে এই নদীর পানি কখনোই পান করা যাবে না। সে জানায় এই পানিতে এমন কিছু পরজীবী পোকা রয়েছে যেগুলো পানি পান করার সময় মানুষের শরীরের ভেতরে ঢুকে পড়ে। এরপর এই পোকাগুলো সেই মানুষকে এমন তীব্র তৃষ্ণায় ভোগায় যে সে বারবার পানি পান করতে করতে শেষ পর্যন্ত নিজেকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলে। পথে চলতে চলতে সবার খুব ক্ষুধা লাগতে শুরু করে। তখন জেফ কাছের পাথরের ফাঁক থেকে একটি সাপ ধরে ফেলে। এরপর সে সাপটির বিষ বের করে ফেলে এবং সেটিকে রান্না করে সবাই মিলে খায়। এইভাবেই তারা কোনো মতে নিজেদের ক্ষুধা মেটায়। তারপর আবার তারা তাদের যাত্রা শুরু করে। কিছু সময় পর ধীরে ধীরে রাত নেমে আসে। রাতে তারা একটি পাহাড়ের ভেতরে সুড়ঙ্গে গিয়ে আশ্রয় নেয়। সেখানে আগুন জ্বালিয়ে সবাই বসে পড়ে আর জেফ এক পাশে বসে তার মানচিত্রে আঁকা অ্যানাকন্ডার ছবির দিকে তাকিয়ে থাকে। জেফ তখন সেই সময়ের কথা ভাবতে থাকে যখন সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডা প্রথম তার সামনে এসেছিল। সেই অ্যানাকন্ডা তখন প্রায় জেফকে মেরেই ফেলছিল,
কিন্তু জেফ বুদ্ধি করে একটি কাঠের বাক্সের ভেতরে লুকিয়ে পড়ে। বাক্সটি একটি ঢালু জায়গায় রাখা ছিল, তাই জেফ সেটিকে ঠেলে গড়িয়ে নিয়ে সরাসরি নদী পর্যন্ত চলে যায়। পরে সে ওই বাক্স থেকে বের হবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই বাক্সে দীর্ঘ সময়ের জন্য আটকে পড়ে। পরে কিছু লোক পথ পরিষ্কার করার জন্য ডিনামাইট দিয়ে কন্টেনার উড়িয়ে দেয়, আর তখনই জেফ ওই বাক্স থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে যোগ দেয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। জেফ তখনও মানচিত্রের দিকে তাকিয়েছিল। ঠিক সেই সময় বিলি ইয়াং তার কাছে এসে জিজ্ঞেস করে সে কি সত্যিই ওই অ্যানাকন্ডাকেই ধরতে চায়। জেফ উত্তরে বলে হ্যাঁ, সে একটি বিশাল অ্যানাকন্ডাকে ধরতে চায়, এমন একটি অ্যানাকন্ডা যে এই পুরো জঙ্গলের রাজা। এই জঙ্গলের সব পশু পাখি তাকে ভয় পায়। সে এর আগেও পৃথিবীর সবচেয়ে বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতো বিশাল আকারের অ্যানাকন্ডাকেও হত্যা করেছে। জেফ বলে যদি তারা সেই অ্যানাকন্ডাকে ধরতে পারে তাহলে তারা সবাই রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যাবে। টাকার কথা শুনেই বিলি ইয়াং উত্তেজিত হয়ে বলে ওঠে সে পুরোপুরি প্রস্তুত ওই অ্যানাকন্ডাকে ধরার জন্য। রাত আরও গভীর হয় এবং একে একে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সার্কাস দলের একজন অদ্ভুত একটি শব্দে ঘুম থেকে জেগে ওঠে। সে লক্ষ্য করে তার ভাই সেখানে নেই। ভাইকে খুঁজতে খুঁজতে সে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে নদীর দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ভাই নিজেকে নদীর পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে তাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু তার ভাই কোনো কথাই শোনে না। ঠিক তখনই সে দেখতে পায় তার ভাইয়ের নাক দিয়ে অদ্ভুত ধরনের পোকা বেরিয়ে আসছে। তখনই সে বুঝে যায় তার ভাই এই নদীর পানি পান করেছে। যেমনটা জেফ বলেছিল, নদীর পানির ভেতরের পোকাগুলো মানুষকে এমন তীব্র তৃষ্ণায় ফেলে যে সে নিজেই পানিতে ডুবে যেতে বাধ্য হয়। ভাইয়ের মৃত্যু দেখে সে ভেঙে পড়ে, কান্নায় লুটিয়ে পড়ে এবং ধীরে ধীরে ফিরে এসে আবার সুড়ঙ্গের ভেতরে চলে যায়। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি বড় নদীর কাছে পৌঁছে যায়। এখন তাদের গন্তব্যে পৌঁছাতে হলে এই নদীর ভেতর দিয়েই হেঁটে যেতে হবে। প্রথমে সবাই নদীতে নামতে ভীষণ ভয় পায়, কিন্তু আর কোনো বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই তারা নদীতে নামতে শুরু করে। কিছু দূর এগোতেই হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে। তখন তারা দেখতে পায় চারদিক থেকে বিশাল বিশাল অ্যানাকন্ডা তাদের ঘিরে ফেলেছে। দলের একজন, যার ভাই আগের রাতে মারা গিয়েছিল, ভয়ে সবার থেকে পিছিয়ে আসছিল। ঠিক তখনই পেছন দিক থেকে একটি বিশাল অ্যানাকন্ডা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শক্ত করে তাকে জড়িয়ে ধরে। লেনি তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। তার পৌঁছানোর আগেই অ্যানাকন্ডা লোকটির হাড় ভেঙে ফেলে এবং তাকে টেনে নিয়ে নদীর পানির ভেতরে ডুবিয়ে দেয়। এবার সবাই নিজের প্রাণ বাঁচাতে নদীর ভেতর দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর তারা অবশেষে জেফের নৌকায় পৌঁছে যায়। জেফ তার কথা মতো সেই মেয়েটিকে অ্যান্টিডোট দিয়ে দেয়, যাকে বিষধর মাকড়সা কাঁধে কামড়েছিল। এখান থেকে থাইল্যান্ডের সীমান্ত আর খুব দূরে ছিল না। সবাই তখন থাইল্যান্ডের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় জেফ তাদের থামিয়ে দেয়। আসলে জেফ ইচ্ছা করেই তাদের এখানে এনেছিল, যাতে সে তাদের চারা হিসেবে ব্যবহার করতে পারে। জেফ সবাইকে বলে সে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সবাইকে নিরাপদে এখান পর্যন্ত নিয়ে এসেছে। এবার তাদেরও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তখন ছোট শিশুটি জেফকে বলে যদি তার সাহায্যের মানে ওই অ্যানাকন্ডার সঙ্গে জড়িত হয় তাহলে তারা কেউই তাকে সাহায্য করবে না। এই কথা শুনেই জেফ তার বন্দুক বের করে ফেলে, আর বিলি ইয়াং ও সঙ্গে সঙ্গে ছুরি বের করে জেফের পাশে দাঁড়ায়। বিলি ইয়াং বলে জেফ যা বলছে তাদের সেটাই মানতে হবে। এই সময় লেনি ক্ষিপ্ত হয়ে উঠে বলে তারা কি সবাই পাগল হয়ে গেছে? ওই অ্যানাকন্ডাকে ধরা কোনো সাধারণ কাজ নয়। সে প্রশ্ন করে তারা কি সবাই নিজের জীবন নিয়ে খেলতে চায়? জেফ বলে হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওই অ্যানাকোন্ডাটাকে ধরা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব নয়। যখন সে কাউকে খেতে ব্যস্ত থাকবে এবং তার মনোযোগ সেদিকে থাকবে, তখনই তাকে ধরা সম্ভব। এরপর বিলি ইয়াং আর জেফ সার্কাস দলের দুজন লোককে দড়ি দিয়ে বেঁধে সাপের টোপ বানায়। তখন ছোট ছেলেটি বিলি ইয়াংকে বলে তুমি এটা কেন করছো? একবার ভাবো, যদি আমরা মরে যাই তাহলে তোমার সার্কাসে কে পারফর্ম করবে? এই কথা শুনে বিলি ইয়াং জোরে জোরে হাসতে থাকে এবং ছেলেটিকে বলে তোমরা কি কোনোদিন ভেবেছো আমি এত অল্প কয়েক বছরে এত ধনী হলাম কিভাবে? আরে বোকা, আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাসে নিয়ে যাচ্ছি না। আমি তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা কামাতে চেয়েছিলাম। এটাই আমার আসল ব্যবসা। কিন্তু এখন আমি আমার প্ল্যান বদলে ফেলেছি। এখন আমি জেফের সঙ্গে হাত মিলিয়েছি, কারণ আমি জানি তোমাদের বডি পার্টসের থেকেও এই অ্যানাকোন্ডা আমাকে অনেক বেশি টাকা এনে দেবে। অন্যদিকে জেফ দুইজন মেয়েকেও বেঁধে ফেলে এবং তাদের একজনের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। তখন সেই মেয়েটি বুদ্ধি করে এমন ভান করে যে সে জেফের পক্ষেই আছে। জেফ তার চাল বুঝতে পারে না। মেয়েটি ধীরে ধীরে জেফের কাছে এসে তার চুলে হাত বুলাতে থাকে এবং সুযোগ পেতেই জেফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে। কিন্তু সে গুলি চালাতে যায়নি, কারণ বন্দুকের লক কিভাবে খুলতে হয় সেটা তার জানা ছিল না। এতে জেফ ভীষণ রেগে গিয়ে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তাকে গুলি করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে লেনি নিজেকে মুক্ত করে কাঁচের একটি ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। জেফ লেনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তখন অন্য মেয়েটিও জেফের উপর হামলা করে এবং পিছন থেকে লেনিও বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই হাতাহাতির মাঝেই গুলির শব্দ শোনা যায়, কিন্তু গুলিটা কাছে লাগলো তা বোঝা যায় না। অন্যদিকে দেখা যায় যাদের বিলি ইয়াং অ্যানাকোন্ডার তোপ বানিয়েছিল তারা ভয়ে কাঁপতে কাঁপতে তরপাচ্ছে। কিছুক্ষণ পর বিশাল এক অ্যানাকোন্ডা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, আর দূরে দাঁড়িয়ে বিলি ইয়াং পুরো দৃশ্যটা উপভোগ করছিল। সে অপেক্ষা করছিল কখন অ্যানাকোন্ডা আক্রমণ করবে আর সে দড়ি টেনে সাপটাকে ধরবে, কিন্তু সে জানত না ঠিক তার
তার মাথার ওপরেই আরেকটি অ্যানাকোন্ডা হামলার জন্য এগিয়ে আসছে। বিলিয়াং কিছু বুঝে ওঠার আগেই সেই অ্যানাকোন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তুলে নিয়ে যায়। তার হাত থেকে দড়ি ছুটে যায়, যার ফলে টোপ বানানো দুইজনের উপর জাল পড়ে এবং তারা প্রাণে বেঁচে যায়। এদিকে জেফ আবার সেই মেয়েটিকে মারতে যায়, কিন্তু লেনি পিছন থেকে বড় একটা কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হতেই দুই মেয়ে দৌড়ে নিজেদের সাথীদের কাছে পৌঁছে তাদের জাল থেকে মুক্ত করে। দুর্ভাগ্যবশত জেফ আবার জ্ঞান ফিরে পায় এবং তাদের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই এক বিশাল অ্যানাকোন্ডা এসে জেফকে ধরে নিয়ে যায়। তারা দ্রুত সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু তাদের একজন সাথী হাঁটার মতো অবস্থায় ছিল না, কারণ হাতাহাতির সময় ছোড়া গুলিটি তাকে লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি সবার চোখের সামনে মারা যায়। বেঁচে থাকা তিনজন প্রাণ বাঁচাতে জেফের নৌকায় উঠে নদীপথে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ পেছন থেকে ঝিয়াও কিছু একটা অনুভব করে। কাঁধ থেকে সেটা নামিয়ে দেখে সে বুঝতে পারে এটা একটা ঘুম পাড়ানো ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝিয়াও অজ্ঞান হয়ে যায়, আর তাকে অজ্ঞান করেছে আর কেউ নয়, স্বয়ং জেফ, যে অ্যানাকোন্ডার হামলা থেকেও বেঁচে গিয়েছিল এবং সাপটার মাথা কেটে মেরে ফেলেছিল। জেফ তিনজনকেই আবার ধরে এনে অ্যানাকোন্ডার টোপ বানিয়ে বেঁধে ফেলে। তাদের চারপাশে ধারালো লোহার তার জড়িয়ে দেয় এবং চারদিকে রক্ত ছিটিয়ে দেয়। তারপর দড়ির এক মাথা ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রক্তের গন্ধ পেয়ে অনেকগুলো অ্যানাকোন্ডা তাদের দিকে এগিয়ে আসে। তিনজন ভয়ে স্তব্ধ হয়ে যায়, তাদের মনে হয় মৃত্যু একেবারে চোখের সামনে। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের সব পশু চিৎকার করতে করতে পালাতে শুরু করে এবং বেশিরভাগ অ্যানাকোন্ডাও সরে যায়, কিন্তু একটি অ্যানাকোন্ডা তখনও রয়ে যায়। সেই মুহূর্তে সেখানে আসে ভয়ঙ্কর বিশাল ক্রিস অ্যানাকোন্ডা, যে এক ঝটকায় ওই সাপটিকে মেরে ফেলে। ক্রিস অ্যানাকোন্ডার বিশাল আকার দেখে তিনজনই আতঙ্কে জমে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে জেফ উল্টো খুব খুশি হয়। সাপটি তাদের গায়ে জড়িয়ে মুখ খুলে খেতে যাবে, ঠিক তখনই জেফ জালের দড়ি ছেড়ে দেয় এবং অ্যানাকোন্ডা তাতে আটকে যায়। সে ছটফট করতে থাকে, দাঁত দিয়ে দড়ি কেটে নিজেকে মুক্ত করলেও দড়ি তার শরীরে আটকে থাকে। জেফ দড়ি ধরে টানতে যায়, কিন্তু তার শক্তির সঙ্গে পাল্লা দিতে না পেরে দুই গাছের মাঝে আটকে যায়। সুযোগ নিয়ে ক্রিস অ্যানাকোন্ডা জেফকে শক্ত করে পেঁচিয়ে তার হাড় ভেঙে দেয় এবং শেষে তাকে জীবিতই গিলে ফেলে। এই সব কিছু দেখে তিনজন নিজেদের মুক্ত করার চেষ্টা শুরু করে। ছোট ছেলেটি শেষ পর্যন্ত দাঁত দিয়ে দড়ি কাটতে থাকে। তার দাঁত থেকে রক্ত বেরিয়ে আসে, কিন্তু সে সফল হয়। তারা নদীর দিকে পালাতে যায়, কিন্তু ক্রিস অ্যানাকোন্ডা তাদের পিছু নেয়। শেষ মুহূর্তে জেফের পাতা ধারালো লোহার তারে সাপটির মাথা কেটে যায় এবং তার মৃত্যু হয়। অবশেষে তারা বিশ্বাস করতে পারে যে তারা বেঁচে গেছে এবং দ্রুত সেই ভয়ঙ্কর জঙ্গল ছেড়ে চলে যায়। এইভাবেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন।